কংগ্রেসের নেতৃত্বে ভোট সন্ত্রাস পরবর্তী হিংসার আজকে আমাদের বিক্ষোভ সমাবেশ। এই সমাবেশে উপস্থিত আমাদের বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়, উপস্থিত আমাদের সর্বস্তরের এমএলএগণ এবং জেলা নেতৃত্বগণ, উপস্থিত আমাদের ভারতীয় জনতা পার্টির লড়াকু সৈনিক এবং যারা এই তৃণমূলের সন্ত্রাসে আক্রান্ত সমস্ত স্তরের মা বোনদের ভারতীয় জনতা পার্টির তরফ থেকে গৈরিক অভিনন্দন। বন্ধুগণ, আমরা এমন একটা রাজ্যে বাস করছি যে রাজ্যের সাধারণ মানুষের, বিশেষ করে যারা বিরোধী করি, আমাদের গণতন্ত্র বলে এই রাজ্যে নেই। আজকে এই রাজ্যে ভোট আসলেই সন্ত্রাস, ভোট শেষ হলেও সন্ত্রাস। মমতা ব্যানার্জির নেতৃত্বে গোটা রাজ্যে, আমি প্রত্যন্ত কুচবিহার থেকে এসেছি, আমি 1 নং মন্ডল সভাপতি। আমাদের নেতৃত্বে আমার মন্ডলের 3টে অঞ্চল, তৃণমূলের নেতৃত্বের রাগ এই কারণে আমার 3 অঞ্চলে আমি পঞ্চায়েত দখল করেছি এবং এই লোকসভা নির্বাচনে আমি 3 অঞ্চল থেকে 10,000 লিড দিয়েছি। তাই কুচবিহারের মিশন, তৃণমূলের মিশন, এখন 1 নম্বর মন্ডল ওরা জয় করবে। ওদের কাছে ভোট গণতন্ত্র বলে কিছু নেই। তাই প্রত্যেক পঞ্চায়েতের কাছে গিয়ে, প্রত্যেক সাধারণ মানুষের কাছে গিয়ে হুমকি দিচ্ছে, কালকের মধ্যে যদি তৃণমূলে জয়েন না করো, তোমার বাড়ি ঘর আমি ভেঙে দেব। 4 তারিখ ফলাফলের পর 5 তারিখ আমাকে পার্টি অফিসে আক্রমণ করেন, আমাকে মাথা ফাটিয়ে দিয়েছে আমার সেলাই, এবং আমাকেই মেরে আমারই নামে কেস দিয়ে নার্সিং হোমে আমার জন্য 100 পুলিশ ঘিরে রেখেছিল। গোটা রাজ্য জুড়ে এইভাবে তৃণমূলের আমলে যে সন্ত্রাস, এই সন্ত্রাসের বিরুদ্ধে আজকে রাজভবনের সামনে আমরা ধর্নায় বসেছি। আপনারা জানেন, তৃণমূল যদি এই রাজভবনের সামনে ধর্নায় বসে তাহলে তাদের কাছে কোনো আইন নেই, পুলিশ প্রশাসন তাদের সঙ্গে সঙ্গে পারমিশন দিয়ে দেয়। কিন্তু আমাদের ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আপনারা শুনলেন, এই রাজভবনের সামনে ভোট পরবর্তী হিংসার যে পারমিশন, সেই পারমিশন আমাদের সুপ্রিম কোর্ট থেকে নিতে হয়। এর থেকে দুর্ভাগ্য আর এই রাজ্যে কিছু নেই। তাই আমাদের বিরোধী দলনেতা উনি এসেছেন আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করবেন। আমি এইটাই বলতে চাই, এই তৃণমূল সরকার যদি আজ 5 বছরের রাজ্যে থাকে, তাহলে এই রাজ্যে শ্মশানে পরিণত হবে। সাধারণ মানুষের গণতন্ত্র বলে কিছু থাকবে না। এবং ভোট, আমি মহামান্য রাজ্যপালের কাছে অনুরোধ করতে চাই যে গণতন্ত্র বলে যদি এই রাজ্যে কিছু না থাকে, তাহলে ভোট এই মমতা ব্যানার্জি তুলে দিতেই পারে। কারণ ভোট আসলেই হিংসা, ভোট শেষ হলেই হিংসা। আমাদের গ্রাম পঞ্চায়েত প্রত্যেক প্রধান নৃপেন বিশ্বাসকে পঞ্চায়েত অফিসে যাওয়ার সময় তৃণমূলের হারমাতরা অ্যাটাক করে তাকে মারধর দিয়ে তাদের পার্টি অফিসে নিয়ে জয়েন করিয়ে তাকে ছেড়ে দিয়েছে। এইভাবে প্রত্যেক পঞ্চায়েত কর্মীর বাড়ি যাচ্ছে। আমাদের গ্রাম পঞ্চায়েতে বিশেষ করে যারা পঞ্চায়েত প্রতিনিধি মহিলা, তাদের উপর বিভিন্ন ভাবে এই সরকার আক্রমণ করছে, এই সরকারের হারমাতরা আক্রমণ করছে। তাই আমি জনসাধারণের কাছে এবং গোটা পশ্চিম বাংলার মানুষের কাছে অনুরোধ করতে চাই, এই সরকারের নেত্রী মমতা ব্যানার্জি এবং তার ভাইপো টের পেয়ে গেছে যে তাদের তো জেলে যেতেই হবে। মহামান্য আদালতের নির্দেশে সিবিআই, ইডি যে তালিকা তৈরি করেছে, সেই তালিকায় দিদিকে জেলে যেতেই হবে। তাই দিদি মরিয়া হয়ে গেছে
যে এইভাবে সন্ত্রাস করে যদি তৃণমূলকে দমানো যায়, বিজেপিকে দমানো যায়, কিন্তু পারবেন না। ভারতীয় জনতা পার্টির আমরা যারা নেতৃত্ব দিচ্ছি, তারা গণতান্ত্রিক পদ্ধতিতে পশ্চিম বাংলায় আমরা নেতৃত্ব দিচ্ছি। আমরা বিগত 3টা নির্বাচন জিতেছি, লোকসভা, বিধানসভা, পঞ্চায়েত জিতেছি, কিন্তু কোনো সন্ত্রাস করিনি। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে সাধারণ মানুষের কাছে আমরা গিয়ে তাদের কাছে ভোট আদায় করেছি। তাই আগামী দিন প্রত্যেক নেতৃত্ব এবং যারা কর্মী এখানে উপস্থিত হয়েছি, তাদের কাছে আমার অনুরোধ, এই সন্ত্রাসবাদী সরকারের বিরুদ্ধে আমাদের জেহাদ আমরা রেখে যাব এবং আগামী নির্বাচনে এদের উপযুক্ত জবাব দিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে সাধারণ মানুষের কাছে গিয়ে আমরা আবার ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে এই রাজ্যের সরকার গড়ব। এইটুকু বলে সবাইকে দলের তরফ থেকে গৈরিক অভিনন্দন এবং নমস্কার জানিয়ে আমার ক্ষুদ্র আলোচনা শেষ করলাম। বন্দে মাতরম, ভারত মাতা জয়। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আর এক বিধায়ক শ্রী সুব্রত ঠাকুর মহাশয় এবং মঞ্চে যারা সকলে উপস্থিত রয়েছেন, তার সঙ্গে আমরা মঞ্চে আর একজনকে ডেকে নিয়েছি, শ্রী সনাতন মাহাতো এবং জনার্দন মাহাতো। আমাদেরই সতীর্থ শ্রী বঙ্কু বিহারী মাহাতো, যিনি মারা গেছেন এই আমাদের পোস্টপোল ভায়োলেন্সে, তার 2 সন্তান এবং তার পরিবার তারা এখানে রয়েছে। তাদেরকে মঞ্চে ডেকে নেওয়া হয়েছে, তারা এখানে রয়েছে। এটা বলার উদ্দেশ্য শুধু তাদেরকে দেখানো যে এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের গণতন্ত্র, যেখানে শুধু নির্বাচনে তারা ভারতীয় জনতা পার্টির হয়ে লড়াই করছিলেন বলে তারা তাদের পিতাকে হারিয়েছেন। এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের গণতন্ত্র। আজকে তারা সেই লড়াইয়ের শপথ নিয়ে আজকে সকলের আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছে, রাজভবনে এখানে এসে উপস্থিত হয়েছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আমাদের এখানে যে ধর্ণা চলছে। এবার আমরা সেই সূর্যদেব ভাল্লা মহাশয়কে, যিনি পোস্টপোলে আক্রান্ত, বীরভূম থেকে আছেন, ওনার অভিজ্ঞতা বলার জন্য আমরা ওনাকে আগ্রহ করছি। যে কঠিন পরিস্থিতির মাধ্যমে উনি দীর্ঘদিন ধরে ঘর ছাড়া হয়ে রয়েছেন, এখনো বাড়ি ফিরতে পারেননি এবং লড়াই চালিয়ে যাচ্ছেন, সেই লড়াইয়ের শপথ করে উনি 2-4 কথা বলবেন। নমস্কার। আমি প্রত্যেককে ভারতীয় জনতা পার্টির নেতৃত্ববৃন্দ এবং আমাদের লড়াকু সৈনিক যারা আছেন, তাদেরকে আমার সকল প্রণাম এবং গৌরিক অভিনন্দন জানিয়ে আমি সংক্ষিপ্ত 2-4টি কথা বলতে চাই। আমি নিজে একজন ইনজুরি আছি, যার কারণে আমি হয়তো জোর করে কিছু বলতেও পারছি না। এখন বর্তমানে আমি ঘর ছাড়া হয়েছি বা ঘর ছাড়া করেছে আমার দাদা। গত পঞ্চায়েত 2023-এ এভাবে আমার দাদাকে মার্ডার করেছেন। 23-এ আমিও পঞ্চায়েত ভোটে নিজে প্রার্থীও ছিলাম। সেই প্রার্থীর ক্ষেত্রে আমাকে কয়েকটা বাধা দিয়েছিলেন যে ভোট বুথে যেন না যাওয়া হয়। মমতা ব্যানার্জি মুর্দাবাদ, 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 মমতা মুর্দাবাদ, 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 মমতা মুর্দাবাদ, 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 মমতা মুর্দাবাদ, 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 মমতা মুর্দাবাদ, মুর্দাবাদ, মমতা মুর্দাবাদ, মুর্দাবাদ। পিছিয়ে না হটেও আজ আমাকে ওনারা শুধু মাননীয় মুখ্যমন্ত্রী বলবো না, উনি একজন মুখ্যমন্ত্রী যে একই বারবার আমি এসেছি বীরভূম ভোলেশ্বর বিধানসভা থেকে। অনুব্রত এগেনেস্টে আমাকে কিছু বার্তাও দিয়েছিলেন, আমাকে 2019-এও মেরে ফেলার হুমকিও দিয়েছিলেন। আমি মারতে পারিনি। যে আমার এই দাগটা দেখছেন, আমার কান চোখটা একদমই নীল আমার ক্ষেত্রে হয়েছে, সেখানে আমি বেঁচে এসেছি। এখনো আমি পঞ্চায়েত ভোটের পর মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের জন্য আমি বেঁচে গেছি। হসপিটাল থেকে নার্সিং হোম ফেরার পর থেকে আমার দাদাকে এইভাবে ছিনিয়ে নেয়। তাই আমি এটুকুই জানিয়ে রাখতে চাইছি, আগামী দিনে লড়াইটা আমি আমার দাদাকে হারিয়েছি বলে যে বন্ধ করে দেবো তাই নয়। আগামী দিনে যেন আমার মতো কেউ দাদাকে সন্তানকে না হারাতে হয়,
সকলে একসাথে থাকবো, একসাথে লড়াই করবো, একই সুরে একই সুর বলবো, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, বন্দে মাতরম, নরেন্দ্রবাদী জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, নরেন্দ্রবাদী জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, মাননীয় সুরেন্দ্র অধিকারী মহাশয় জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। এই বলি আমি আমার ছোট্ট বক্তব্য রাখলাম। শুনলেন অভিজ্ঞতা। এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের দুর্ভাগ্য, যেখানে গণতান্ত্রিকভাবে রাজনৈতিক পরিসরটা পর্যন্ত নেই। সারা ভারতবর্ষে নির্বাচন হয়েছে, কোথাও দেখেছেন এরকম অভিজ্ঞতা? কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমাদের এটা দেখতে হয়। একটি ছেলে তার পরিবারে নিজের দাদাকে হারিয়েছে, কিন্তু এটাই বিজেপি, এটাই ভারতীয় জনতা পার্টি, যে সে আজও লড়াই করার শপথ রয়েছে এবং আপনারাও সকলে মিলে লড়াই করছে। এরপর আমরা বক্তব্য রাখার জন্য অনুরোধ করব শ্রী মনোজ দেবনাথ মহাশয়কে। তিনিও দীর্ঘদিন ঘর ছাড়া হয়ে রয়েছেন এবং তিনি আমাদের মুরলীধর সেনের এখানে রয়েছেন, তিনি রয়েছেন, তাকেও আমরা আগ্রহ জানাবো তাকে বক্তব্য রাখার জন্য, তার অভিজ্ঞতা জানানোর জন্য। উপস্থিত বিরোধী দলনেতা এবং আমাদের রাজ্যের অন্যান্য কার্যকর্তা, জেলার অন্যান্য কার্যকর্তা ও মন্ডলের কার্যকর্তা সকলকে গৌরী অভিনন্দন। 2021-এর আগে থেকেই সারা পশ্চিমবঙ্গের সরকার শুরু হয়ে গেছে। এখন বর্তমানে যেসব জমির জন্য যে সমস্ত ভাঙা হচ্ছে রাস্তার ধারে, এই ধরনের জমি দখল, বিখ্যাত পূর্ব ক্যানিং, ভাঙন বা এইসব এলাকায় 2021-এর আগে 2014 সালে আমার বড় জ্যাঠা সুনীল কৃষ্ণ দেবনাথ, তিনি বোদ্রা স্কুলের হেডমাস্টার ছিলেন, তাকে খুন করা হয়েছিল জমি দখলের জন্য। তারপরে 2015 সালে আমার বাবাকে খুন করা হয় এবং 2021-এর আগে থেকে সমস্ত জমি জায়গা ছেড়ে দিয়ে চলে যেতে বলে। আমি না যাই, আমাকে দোকান থেকে বের করে করা হয় এবং তারপরে সমস্ত জমি আস্তে আস্তে দখল করা হয়। ওষুধের দোকান 2021 সালের ভোট পরবর্তী হিংসায় ওষুধের দোকান, যে দোকানে পশ্চিমবঙ্গ সরকার ট্যাক্স নেয়, প্রত্যেক দিনে জিএসটি কাটা হয়, সেই দোকান ভাঙচুর করেন, আমাকে মারধর করে এবং সমস্ত ঘর বাড়ি দোকান ভাঙচুর করে তারা ওই দোকান দখল করে বর্তমানে বসে আছে। এখন পুলিশ আমাকে তো কোনোদিন বাড়ি যাওয়ার জন্য ফোন করে না। আমি যদি ফোন করি আমাকে জিজ্ঞেস করে আপনি কি বাড়ি আসতে পারবেন? জমি জায়গা দখল, আমি যদি বাড়িও যাই আমার ঘর বা দোকান দখল করে বসে আছে, ওগুলো মুক্ত কে করবে? পুলিশ কোন রকম এর কোনো সব জবাব দেন না। দীর্ঘদিন 21-এর পর থেকেই আমার বাইরে এইভাবেই পড়ে থাকতে হয়েছে। পৈতৃক সম্পত্তি এবং সমস্ত জমি জায়গা দখল করে রেখে দিয়েছে তারা, বিএনপির কার্যকর্তারা। যাই হোক, আমি আর আমার পরে অনেকে বলবেন, আমি আর বেশি বলতে চাই না। ধন্যবাদ। আমরা দেখছি যে অন্যান্য এমএলএরও কিন্তু এসে উপস্থিত হয়েছেন এবং মূলত আপনাদের জানিয়ে আমরা বেশ কিছু ভরসাদের বক্তব্য শুনলাম। আমরা আবারও তাদেরকে সামনে রেখে, যেহেতু আজকের এই ধর্ণা তাদের বক্তব্যই মূল, তারা আবার বক্তব্য রাখবেন। তার মাঝখানে আমরা আরেক বিধায়ক সুশীল বর্মন মহাশয়কে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করব। তাদের সঙ্গে কি ধরনের মানে ভোট পরবর্তী হিংসার শিকার হচ্ছে সেই সমস্ত এবং অন্যান্য এমএলএরাও তার পাশাপাশি যারা এই আমরা সবাই এখানে এসেছি, খুব আনন্দে আমরা কেউ আসেনি, তাই সবাইকে আমার করজোড়ে প্রণাম। যারা এখানে বসে আছেন, মঞ্চে উপস্থিত সমস্ত সুরেন্দ্রদা সহ সমস্ত নেতৃত্ব, সবাইকে আমার আন্তরিক প্রণাম, প্রীতি, ভালোবাসা। আমার বলতে জিহ্বা আড়ষ্ট হয়ে আসছে, কারণ আমরা কোন বাংলায় বসবাস করছি। আমরা বিজেপি করার অপরাধে কত অপরাধী, বিরোধী দল করতে পারি না আমরা। বিরোধী দল যারা করে তারা কি পার্টি? এই প্রশ্ন আমার মনে বারবার জাগে।
গণতন্ত্রের কথা বলি, গণতন্ত্র কোথায়? পশ্চিমবাংলায় আমরা বড় হয়েছি। আমি খুব ছোট্ট সময় দেখেছি, সেটা সময় কংগ্রেস সময় ছিল, সেই সময় কংগ্রেসের অত্যাচার আমি নিজের চোখে দেখেছি। কংগ্রেসের লিডারদের সামনে দিয়ে হাঁটা যেত না, সামনে দিয়ে হাঁটলে পরে তারা ধরে মারধর করতো। আমার সামনে দিয়ে হাঁটিস, এত বড় আমি কে তোমরা জানো না? আমি সে সময় ছোট্ট সময় ছিল, ক্লাস করে পড়তাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম মানুষকে কিভাবে তারা মারধর করতো। আর আজকে সেই কংগ্রেসের তৃণমূল কংগ্রেস, আমরা এদের চরিত্র বদল হয়নি। আমরা এই সরকারগুলো দেখছি, এদের চরিত্রের কোনো বদল হয়নি। আমরা সেই সময়, আমি ছোট সময় দেখেছি যে আমাদের গরিব মানুষের মেয়েদের কোনো ইজ্জতের মূল্য ছিল না, বাড়িঘর ছিল না, ভাঙা বেড়া বিছানা ছিল না, মাটিতে শুয়েছিল। আমি উত্তরবঙ্গের কুচবিহারের মানুষ, আমি সেগুলো নিজের চোখে দেখেছি। এবং সেই গরিব ঘরের মহিলাদের কোনো মান সম্মান ছিল না, ইজ্জত ছিল না। কমিটি বিদ্যালয় তারা কিভাবে তাদেরকে বিস্তার করতো, আজকে সেই জায়গায় এনে দিয়েছে পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস। আমরা কোন আধুনিক বাংলায় বসবাস করছি? আমি এটা দেখে আমার মনে এত ব্যথা যে আমরা কি খুব পাপি নাকি, যে আমরা বিরোধী দল করার জন্য আমাদের মা বোনদের উপরে এত অত্যাচার হবে, আমাদের পশ্চিমবাংলার মায়েদের উপরে এত অত্যাচার হবে, না দেখলে কেউ বিশ্বাস করতে পারবেন না। গত 12 তারিখ আমার এক মহিলা পঞ্চায়েত, ওনার বাড়িতে বারবার আক্রমণ হচ্ছে, তৃণমূলের হার মার্কায় গিয়ে রাত্রি দিনে আক্রমণ করছে। আমি ওনাকে নিয়ে গেলাম পুলিশের কাছে, পুলিশকে একটা এফআইআর করে লিখে দিলাম। সেই এফআইআর দেওয়ার পরে ওনার উপরে আরো অত্যাচার চরমে উঠলো। আবার পুলিশের কাছে গেলাম, আবার বলে আসলাম, আবার অত্যাচার হলো। তারপরে দিনেই তার বাড়ি থেকে তার স্বামীকে পুলিশ তুলে নিয়ে গেল। মিথ্যা কেস 109 ধারা একটু মার্ডার কেসে ফাঁসিয়ে দিয়ে আজকে উনি জেলে ভর্তি আছেন। সেই মহিলা কোন অপরাধ করেছিল? শুধু বলেছিল আমার জীবন থাকতে আমি বিজেপি পরিত্যাগ করবো না, আমি বিজেপি পরিত্যাগ করবো না। আমি বিজেপির পঞ্চায়েত সদস্য, বিজেপির মানুষ আমাকে ভোট দিয়ে দিয়েছে। এরকম অত্যাচার আমি 4 তারিখের পর থেকে দেখেছি। মন্ডল সভাপতি বললেন সেদিন ওনার মন্ডল অফিস ভেঙে দিয়েছিল, সেটা সে দেখতে নিয়েছিল। দেখতে যাওয়ার সাথে সাথে 10 জন একসাথে আক্রমণ করে তার মাথা ফাটিয়ে দিল এবং কম মুহূর্তে তার নামে মিথ্যা কেস দিয়ে নার্সিং হোমে রেখেছিল। আমরা নার্সিং হোমে গিয়ে সেখানে তাকে অ্যারেস্ট করার জন্য পুলিশ দেয়। নার্সিং হোম থেকে কোনো রকম পালিয়ে এসে জেল বেঁচেছে, তারপরে জামিন করা হয়। এরকম প্রধান পঞ্চায়েতের আমার বিধানসভায় 6টা প্রধান আমরা জিতেছি, 6টা অঞ্চল আমরা দখল করেছি। আর এই 6টা অঞ্চলকে কিভাবে অগণতন্ত্রের মধ্য দিয়ে দাঙ্গা হাঙ্গামা মারধর দিয়ে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে এইখানকার মানুষকে কিভাবে দলে আনা যায়, পঞ্চায়েতের কিভাবে দলে আনা যায়, তার জন্য 4 তারিখ থেকে আজ পর্যন্ত একই হারে সন্ত্রাস চলেছে, একই হারে সন্ত্রাস চলেছে। পুলিশের কাছে বারবার ফোন করেছি, পুলিশকে বারবার বলেছি, পুলিশের ধর্ণা দিয়েছি এই 1 মাসের মধ্যে, কিন্তু পুলিশ কোনো রকম বসে আছে, আমাদের কর্মীদের উপরে এই অত্যাচার চালিয়ে যাচ্ছে। আমাদের আপনারা দেখেছেন এক মুসলিম মহিলা আমার বিধানসভায়, ওনাকে কিভাবে উলঙ্গ করে মেরেছে। শুধু মুসলিম, সে বিজেপি করে, একমাত্র মহিলা আমার জেলা মহিলা পরিষদের সদস্য হিসেবে আছেন, সেই জায়গাটা টোটালটাই মুসলিম। এর মধ্যে থেকে উনি সাহস দেখিয়ে দীর্ঘদিন যাবত বিজেপির সঙ্গে যুক্ত আছেন, বিজেপি কাজকর্ম করছেন। আর তার
নারী অপরাধে কোস্টাল ভায়োলেন্সের শিকার 4 তারিখের পর থেকে ওনার বাড়িতে ঘিরে রেখেছে, বাড়ি থেকে বের হতে দেয় না, খানা খাদ্য বন্ধ। আমি আমার লোকজনকে দিয়ে, এই অঞ্চলটা আমাদের জেতা অঞ্চল, প্রধান আছে, প্রধানকে দিয়ে বারবার ওনাদের বাড়িতে খাদ্য এবং জল ইত্যাদি পাঠিয়ে দেয় এবং এইভাবে বারবার আমাদের নেতা ওনার বাড়িতে যাওয়ার জন্য তৃণমূল কংগ্রেস তার উপরে এই অকথ্য নির্যাতন চালালো, উল্লঙ্ঘ করে মারধর করলো। এইটা কি আমরা বিরোধী দল হিসাবে আমাদের কি এইগুলো পাপ? আমরা কি কোন অন্যায় করেছি? বিজেপি কোরিয়ান মাত্র, তাছাড়া তো আমাদের কোনো অন্যায় নেই, আমাদের কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটি নেই। আমরা তো গণতান্ত্রিক পদ্ধতিতে গণতন্ত্রের মত বিশ্বাসী, আর গণতন্ত্রকে রক্ষার জন্য আমাদের লড়াই। আমরা আইন হাতে নিয়ে নেই, সেই দিন থেকে আজ পর্যন্ত আইন হাতে নেইনি। আমরা সেখানে খুব শক্তিশালী, কিন্তু তারপরেও আমরা সেখানে পুলিশের দ্বারা অত্যাচারিত। বারবার প্রত্যেকটা কর্মীর বাড়িতে জমিতে ঝান্ডা দেওয়ার থেকে শুরু করে চাষের জমি বন্ধ, শয়ে বিঘা চাষের জমি বন্ধ আছে। আমার এই ফুলবাড়ি অঞ্চলে, বিভিন্ন অঞ্চলে অনেক কার্যকর্তার দোকান বন্ধ আছে, বাড়ির থেকে ছড়িয়ে আছে। আমার কুচবিহার ডিস্ট্রিক্টে অন্তত 500 মানুষ কুচবিহার জেলা অফিসে, শীতলকুচি, সিতাই, দিনহাটা থেকে এসে কুচবিহার জেলা পার্টি অফিসে 1 মাস যাবত ওখানে তারা আশ্রয় নিয়েছিল। আজকে তারা আস্তে আস্তে বিভিন্ন ছেলেরা আমাদের ওই পার্টি অফিস থেকে কেরালা, গুজরাট, আসাম বিভিন্ন জায়গায় সেখান থেকে আস্তে আস্তে পালিয়ে যাচ্ছে যে আমরা পরে আসবো। এইরকম অত্যাচার চালাচ্ছে, মহিলারা বাড়িতে থাকতে পারছে না, অনেক অন্যায় অত্যাচার নির্বিবাদে আমরা ভারতীয় জনতা পার্টি কুচবিহারে সহ্য করছি। কিন্তু পুলিশ দাঁড়িয়ে দেখছে। এসপি কে বলছি, ডিএসপি কে বলছি, এসডিপিও কে বলছি, ওসি কে বলছি, ওসিরা শুধু খালি দেখছি দেখবো এই কথাই আমাদের বলে যাচ্ছেন, কোনো কাজ তারা করছেন না। প্রশাসনের হয়ে তৃণমূলের ক্যাডারের মতন, নেতার মতন কাজ করছে। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, এই মহামান্য রাজ্যপালের কাছে আমার অনুরোধ, আপনারা একটু দেখুন। আমরা মানুষ হিসেবে আইনের আশ্রয় নিতে চাই, আমরা মানুষ হিসেবে গণতন্ত্রের মধ্যে বাঁচতে চাই। আমাদের লড়াই গণতন্ত্রকে রক্ষা করার লড়াই, আমাদের লড়াই আর একটা স্বাধীনতার লড়াই, স্বাধীনভাবে যাতে আমরা বসবাস করতে পারি তার আবেদন রেখে আমি আমার ক্ষুদ্র আলোচনা এখানে সমাপ্ত করলাম। সবাইকে নমস্কার। ধন্যবাদ সুশীল বর্মন মহাশয়কে। এবার আর এক আক্রান্ত যিনি রয়েছেন তাদের কথা একটা শুনে নেব। শ্রীমতী মামনি দাস, তাকে তার বক্তব্য রাখার জন্য আগ্রহ করব। তিনিও ঘর ছাড়া ছিলেন, আক্রান্ত ছিলেন এই তৃণমূলের হারমাত বাহিনীর হাতে। তিনি তার অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরবেন। নমস্কার। এখানে সমস্ত মার খাওয়া অত্যাচারিত যে সমস্ত কর্মীরা এবং বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত কর্মীরা এসেছেন এবং মঞ্চে উপস্থিত যে সমস্ত দাদাভাই, প্রত্যেককে আমার দৈনিক অভিনন্দন ও প্রণাম জানাই। সব থেকে বড় কথা মনে হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে এই ভারতীয় জনতা পার্টিটা করা হচ্ছে একটা বড় পাপ। এইটা করলে মানুষ কোনো দিক থেকে কোনো সুযোগ সুবিধা থেকে দূরে পাবো, তারা মানুষের সঙ্গে মিশতেও পারবে না, তাদেরকে এক ঘরে করে রাখতে হবে। এবং তারা যেন এমন একটা কিছু করেছে যে সমাজে তাদের কোথাও কোনো জায়গায় ঠাঁই নেই, তারা যেন চোরের মতন ঘরের মধ্যে লুকিয়ে থাকে, চোরের মতন তাদেরকে ঘরের মধ্যে আটকে রাখা হয়। তো যাই হোক, আমি আমার জীবনের একটা কাহিনী বলতে চাইছি, সেইটুকুনি বলবো এবং সেই
এবং আমার স্বামী দিন আনা দিন খেত। তো হঠাৎ রাস্তায় তাকে মারধর করে এবং তাকে এত মারধর করে যে তার কোনো পরিস্থিতি নেই। যখন আমি আসলাম স্কুল বন্ধ করেছি, যখন আমি আসলাম তখন আমার উপরেও যেভাবে অত্যাচার করেছিল, মানে দ্রৌপদীর মতন যেভাবে বস্ত্র হরণ করে যেভাবে মারধর করা হয়েছিল, তখন আমার ছোট ছোট বাচ্চা তারা সেই সময় যে কোথায় গিয়েছিল তাদের কোনো চিকিৎসা পায়নি। ওই সময় দ্রৌপদীর মতন যে বস্ত্র হরণ হয়েছিল সেই সময়ও কিন্তু আমি অবশ্যই একা মার খাইনি, আমিও দু চারজনকে মেরেছিলাম, লাঠি চালিয়ে দু চারজনকে মারধর করেছিলাম। তারপরে আমার উপরে প্রচুর অত্যাচার, সেই অত্যাচারের সীমা 3 দিন ধরে হয়। 7/11/2015 গেল, 11/11/2015 এবং 26/11/2015, এই 3 বারই আমার উপরে ব্যাপকভাবে অত্যাচার হয় এবং আমার স্বামীকে আর্মস দিয়ে তাকে মারধর করে বেঁধে মেরে তাকে ঢুকিয়ে দেওয়া হয় জেলে। সেইটা তারপরে যখন আমরা ফিরে আসলাম, ফিরে আসার পরে আমরা আবার ওখান থেকে শুধু বাচ্চাগুলোকে নিয়ে ঘরে যাবতীয় যা ছিল সব লুটপাট করে জমির জায়গা সব দখলে নিয়ে নিয়েছে। বাধ্য হয়ে দুটো বাচ্চাকে নিয়ে আমরা ক্যানিংয়ে চলে এসেছিলাম বাঁচার আসে, শুধু একটু শান্তিভাবে থাকবো। কিন্তু সেখানেও ভাড়া বাড়িতে থাকতাম, ভাড়া বাড়িতে থেকেও কোনো শান্তি নেই। যতবারই ভোট আসে আর ততবারই অত্যাচার হয় আর ততবারই ঘর পাল্টাতে হয় আর ততবারই মার খেতে হয়। ঠিক এইভাবে তাও আমার তোরা বিজেপিটা ছাড়াতে পারেনি, কারণ আমি প্রতিজ্ঞা করেছিলাম এবং সরকার মোল্লা নিজে বলেছিলেন যে ওই রাস্তা থেকে চলে এসে ওটা ভুল রাস্তা। আমি বলেছিলাম যে এটাই আমার সঠিক রাস্তা আর আমি এই রাস্তাতেই হাঁটবো। এবং যখন মারধর করা হয় তখন নিজেই সরকার মোল্লা বলেছিলেন ওইখান থেকে দাঁড়িয়ে যে ওকে ধর্ষণ করে পুড়িয়ে মেরে দিয়ে চলে এসো। এরকম ভাবে একজন এমএলএ যে কিনা সর্বসাধারণের ভোট নিয়ে একটা এমএলএ হয়ে সবার পাশে না দাঁড়িয়ে একটা মহিলাকে অত্যাচার করে না শেষ হয়েও লাস্টে বলে আসে তোকে পুড়িয়ে ধর্ষণ করে পুড়িয়ে মেরে দাও। তারপরে ক্যানিংয়ে আসার পরে তখন ছিলাম দিদি, যত কষ্ট ঘর ভাড়া করে বিভিন্ন জায়গায় চলে যেতাম, থাকতাম। কিন্তু এইবারের যে ঘটনাটা, সবথেকে বড় কথা, আমি ক্যানিংয়ের বাসিন্দারই নয়, ক্যানিং ওয়েস্টের বাসিন্দার নয়, ভোটারও নয়। তার সত্ত্বেও সরকার মোল্লা একা না পেরে পরেশ চন্দ্র দাস, যিনি ক্যানিং পশ্চিমের এমএলএ, তাকে দিয়ে আমার বাড়িতে অত্যাচার শুরু করে এবং রীতিমতো আমাকে 17ই জুন হবে, 17ই জুনে আমাকে ওনারা হুইপ জারি করে গিয়েছিলেন যে 3 দিনের মধ্যে ঘর ছেড়ে বেরিয়ে যেতে হবে। যদি না 3 দিনের মধ্যে যাও তাহলে কিন্তু পরেশবাবু আমাদেরকে বলেছেন যে যদি আমরা 3 দিনের মধ্যে ঘর না ছাড়ি তার বাইরে থেকে লোক ঢুকিয়ে অত্যাচার করা হবে, মারপিট করা হবে, ঘর বাড়ি লুট করা হবে। তো আমার স্বামী বলেছেন যে কি সমস্যা, আমাদের তো একটা দোষ দেখাতে হবে, আমরা কি কারণে ঘর ছাড়বো। বলছে তা বলতে পারবো না, এমএলএ সাহেব বলেছে আপনাদেরকে ঘর ছাড়তেই হবে। তো আমি রীতিমতো নির্বাচন কমিশনকে জানিয়েছিলাম ওই পরিস্থিতির কারণে, কারণ আমার একটা অসুস্থ মা আছে। তাছাড়াও আমি কিছু ছেড়ে গেলাম, কারণ এই মারধর খেয়েই কিন্তু আমার বাবা মারা গেছে। এবার শুধু সম্বলটুকু আমার মা, আর সেই মাকে আমি 3 বারের ব্রেন স্ট্রোক অবস্থায় আমার বাড়িতে এনেছিলাম যে যাতে করে একটু ভালোভাবে থাকতে পারে আমার কাছে, তাকে একটু সুস্থ সেবাটা করতে পারি। কিন্তু তাতেও তারা ছাড়লো না। সেই মাকে ভোর করে তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে এবং আমার স্বামীকে এটা নিয়ে 3-4 বার তার উপরে যেভাবে অত্যাচার করেছে, তার চোখ যেভাবে আঘাত করেছে, জানি না আগামী দিনে সে কতটা দেখতে পাবে বা তার চোখটা কতটা ভালো থাকবে। আর সব থেকে বড় কথা, এই অত্যাচারের পরেও, এত কিছু হওয়ার পরেও আমাকে হুইলগাড়ি চালিয়ে যাচ্ছে, হুইলগাড়ি চালিয়ে যাচ্ছে এবং বাড়িতে কিন্তু আমি সত্যি আজও পর্যন্ত আমার ক্যানিংয়ে যে বাড়ি, সেই বাড়িতে আজও আমি ফিরতে পারিনি, আজও যেতে পারিনি। সেই বাড়ির জমির জায়গা সবই দখল করে নিয়েছে এবং ক্যানিং পশ্চিমে একটা অনেক কষ্ট করে আমার দাদা একটা জায়গা নিয়েছিল, সেখানেও থাকবো বলে চিন্তা ভাবনা করেছিলাম, কিন্তু সেখানেও আমাদের থাকতে দেয় না। তাহলে আমরা কোথায় যাবো, কার কাছে যাবো? এই পুলিশকে আমরা জানাই
আপনাদের সামনে যে দিদি এতক্ষণ বক্তব্য রাখলেন এবং যে অশ্রুধারা তার চোখ দিয়ে বইল, এই অশ্রুধারাই আমাদের শপথ হবে আগামী দিনের পথ চলার। আর সেই শপথ নিয়ে আমাদের সকলের ঐক্যবদ্ধ হয়ে এখানে আজকে রাজভবনের সামনে ধর্ণা। যে এই অত্যাচারী সরকার, এই অত্যাচারী সরকার, এই অত্যাচারী সরকার, অত্যাচারী সরকার। এবার আমরা জানি যে তিনি অনেক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা তার কবিতা পাঠের কথা আমরা দেখি, শুনি, এবং সেই রসবোধ নিয়ে যখন উনি বলেন যে ব্যথার কথা আমাদের যে দুঃখের কথা তিনি সামনে তুলে ধরেন, আমি মাননীয় শ্রী রুদ্রনীল ঘোষ মহাশয়কে মঞ্চে এসে তার বক্তব্য রাখার জন্য এবং তার কবিতা পাঠ করার জন্য আগ্রহ জানাই। মঞ্চে উপবিষ্ট ভারতীয় জনতা পার্টির সম্মানীয় বিরোধী দলনেতা মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, বসিয়ার নেতা মাননীয় শ্রী তাপস রায় মহাশয়, সম্মানীয় বিধায়কেরা এবং অন্যান্য সহযোদ্ধারা, আমরা কেন এখানে জড়ো হয়েছে আমরা সবাই জানি এবং মহামান্য হাইকোর্টের নির্দেশ মেনে একটা নির্দিষ্ট সংখ্যা আমাদের বেঁধে দেওয়া হয়েছে। নাহলে এই প্রতিবাদ সভা জনপ্লাবনের আকার নির্দেশা বাংলার মানুষও জানে। আমরা আইনকে মেনে চলি, যে লড়াই কোর্টে হয়েছে মানুষের কথা বলতে গিয়ে, মানুষের কথা জানার দিকে, তাই এখানে জড়ো হয়। এখানে যারা পূর্ববর্তী বক্তারা তারা কথা বলে গেছেন, খুব মূল্যবান কথা, তাদের অভিজ্ঞতা এবং সব থেকে বড় কথা, লোকসভা নির্বাচনে আমি প্রথমেই অভিনন্দন জানাতে চাই 29টা আসন পাওয়ার জন্য এবং গতকালকের ফলাফলে 4টে আসন তৃণমূল পেয়েছেন। তাদের জয়ের কারণ হিসেবে যে প্রাণগুলো চলে গেছে, তাদের জয়ের কারণ আজকের চোখের জল ফেলে যে মানুষেরা এখানে এসেছেন, ভারতীয় জনতা পার্টির যে কার্যকর্তা মায়েরা বোনেরা তাদের পরিবার হারিয়েছেন, বাবা মা ভাই হারিয়েছেন। গত লোকসভা নির্বাচন এবং উপনির্বাচনের জয় সেই মৃত্যুর উপর দিয়ে হয়েছে। এবং আমি ধন্যবাদ জানাতে চাই লক্ষ্মীর গন্ডার পুলিশকে, যারা আইনের রক্ষা না করে, গণতন্ত্র রক্ষা না করে, মানুষকে রক্ষা না করে লক্ষ্মীর ছেলের মতো প্রমোশনের লোভে বা ট্রান্সফারের ভয়তে মানুষের কান্না, মানুষের চিৎকার, মানুষের হাহাকার, যাদের কানের পর্দা দিয়ে ঢোকেনি, তারা কানের পর্দার চামড়া এত মোটা করেছেন যে গন্ডারের চামড়া থেকেও মোটা হয়ে গেছে। তাদের কণ্ঠস্বর যা আদালত বারবার রায় দিয়ে বলছে যে মানুষেরা এই কাজ করুন, যাদের কানে ঢুকছে না। কালকের জয়, 2024-এর জয় নিবেদন করা হোক সেই লক্ষ্মীর গন্ডার পুলিশের জন্য। কোন রাজনৈতিক দলের জয় নয়, তা পশ্চিমবঙ্গের মানুষ তথা ভারতবর্ষের মানুষ জানে। এখানে আস্তে আস্তে এখানে বসে বসে যে লাইন লিখছিলাম, আমি কবি নই, আমি এই রাজ্যের একজন সাধারণ মানুষ। আমাদের রাজ্যের কবিরা, আমাদের রাজ্যের শিল্পীরা, আমাদের রাজ্যের লেখকরা, যারা অন্য রাজ্যে যদি ঘামাচি হতো, এই রাজ্যে ক্যান্সার হয়েছে বলে দোকান না খোলা থাকলেও বাড়িতে মোমবাতি বানিয়ে মিছিল করতেন। যারা ঘুমিয়ে পড়েছেন তাদের শিরদাঁড়াকে প্রণাম জানায়। মগের মুলুক, আমরা ছোটবেলা থেকেই কথাটা শুনেছি, এটা মগের মুলুক।
মগের মুলুক চলছে চলুক চাইছে মহারানী, মগের মুলুক চলছে চলুক চাইছে মহারানী। সকাল বিকাল মিথ্যে কথার তিনি শোনান বাণী। তালিবানি চলছে শাসন, বাসন মাঝে পুলিশ। তালিবানি চলছে শাসন, বাসন মাঝে পুলিশ। সত্যি বললে মিথ্যে কেসে ফাঁসিয়ে দেবার নালিশ। লুট হয়ে যায় গণতন্ত্র পুলিশ পাহারায়, লুট হয়ে যায় গণতন্ত্র পুলিশ পাহারায়। জেসিবি আর জয়ন্ত সিংরা এ রাজ্য চালায়। মহারানী বেজায় খুশি, মহারানী বেজায় খুশি দাওয়াতে ইসলাম। আহা, মহারানী বেজায় খুশি দাওয়াতে ইসলাম। কিনতে ভোটার সংখ্যালঘু তিনি ছড়ান ঘাম। দুর্ভাগাকে ঠিক করে দেন রানীর সাদের ববি। ওহ, দুর্ভাগাকে, দুর্ভাগাকে ঠিক করে দেন রানীর সাদের ববি। ভাতার জন্য মুখে কুলুপ শিল্পী লেখক কবি। আইন কানুন উঠলে চিতায় মহারানীর শান্তি, আইন কানুন উঠলে চিতায় মহারানীর শান্তি। হকার বেকার চিল্লে মরুক, করুক না শান্তি। মরুক না নারী পুরুষ রানীর কানে তুলো, মরুক নারী মরুক পুরুষ রানীর কানে তুলো। তবু রানী শুনে রাখুন সবার কথাগুলো। আপনি যতই মানুষ মারুন, মারুন গণতন্ত্র। আজ বাংলা জেনে গেছে এ কার ষড়যন্ত্র। কার ইশারায় অন্ধ পুলিশ বন্ধ তাদের চোখ। কার ইশারায় চাইছে পুলিশ চোরেদের জয় হোক। জেনে গেছে কার ইশারায় দুষ্কৃতীরাজ চলে। জেনে গেছে মানুষ কার ইশারায় দুষ্কৃতীরাজ চলে। কার ইশারায় বাংলার মা ভাসছে চোখের জলে। কার ইশারায় লুট হয় ভোট, লুট মানুষের প্রাণ। কার ইশারায় অপরাধী শীষ দিয়ে গায় গান। কার ইশারায় ঘটছে সব মানুষ গেছে জেনে। মহারানী, কার ইশারায় ঘটছে এসব মানুষ গেছেন জেনে। গদি থেকে মানুষ রানী নামাবে কাল টেনে। গদি থেকে রানী তোমায় নামাবে কাল টেনে। বাকি কথা যারা এখানে উপস্থিত হয়ে রয়েছেন, যারা নিপীড়িত রয়েছেন, তারাই জানান দিচ্ছেন যে পশ্চিমবঙ্গে ভোট কিভাবে জেতেন। আজকের এই চোখের জল, লুণ্ঠিত গণতন্ত্রের যে চিতা, সেই চিতার উপর দিয়ে এই নারকীয় অত্যাচার, পাশবিক অত্যাচার, যেখানে পুলিশের রিভলভার তৃণমূলের কর্মীর হাতে ধরে আর জেসিবিতে মহারানী উঠে আনন্দেতে ঘরে। নমস্কার, পরে কথা বলবো। ধন্যবাদ শ্রী রুদ্রনীল ঘোষ মহাশয়কে। এবার আপনাদের সামনে তার নিজের অভিজ্ঞতা এবং তার যে রাজনৈতিক ক্ষেত্রে এসে তার পারিবারিক যে ক্ষতি হয়েছে তার ব্যাপারে তুলে ধরবেন। তার পিতৃবিয়োগ হয়েছে আমাদের বঙ্কু মাহাতোর বড় সন্তান শ্রী সনাতন মাহাতোকে তার অভিজ্ঞতা জানানোর জন্য আগ্রহ করেছে। নমস্কার, আমার নাম সনাতন মাহাতো। আমি বেদুয়া গ্রামে থেকে এসেছি। বেদুয়া গ্রাম থেকে এসেছি। আমার বাবা খাওয়ার কাজ ছিল। বাবাকে উত্তম মাহাতো ওরা গর্ব নিয়ে বাড়ি থেকে বার করে প্রচুর মারধর করে ওখানে যে। আর স্যার, আমি কিছু বলতে যাচ্ছি।
আসলে যারা বলছেন তারা তো রেগুলার মাইকে বলতে অভ্যস্ত নন, কিন্তু তারা মাটিতে নেমে এই হারমাত তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে অভ্যস্ত। তাই দেখুন, তার পিতৃবিয়োগের পরও তিনি আজকে এখানে, কিন্তু লড়াইয়ের শপথটা রয়েছে। নেতা হওয়ার শপথ নয়, শুধু তৃণমূলের বিরুদ্ধে লড়াই করে যাওয়ার শপথ, যে শপথ নিয়ে আজকে সকলে আমরা এখানে উপস্থিত হয়েছি। যে মমতার কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, মমতার কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, মমতার কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ভেঙে দাও, ঘুরিয়ে দাও, মমতার কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ভেঙে দাও, ঘুরিয়ে দাও, মমতার কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ভেঙে দাও, ঘুরিয়ে দাও। আমি এবার বিধায়ক শ্রী অশোক দিন্দা মহাশয়কে তার বক্তব্য জানানোর জন্য আগ্রহ করব। নমস্কার, গুড মর্নিং। মঞ্চে উপস্থিত আমাদের বিরোধী দল নেতা শুভেন্দুদা এবং মঞ্চে উপস্থিত আমাদের সকল বিধায়ক সুরজুমিন্দা, বাপুদা, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। এবং আপনাদেরও আমি কিছু লোকের কথা শুনছিলাম যে সত্যি খুবই খারাপ লাগছে না। 3 বছর ধরে দেখছি, খারাপ লাগছে না। যদিও আমি রাজনীতির জগতের লোক নয়, ছিলাম না, কিন্তু 2021 সালের পর থেকে অনেক কিছু দেখলাম এই বাংলায়। বিভিন্ন দেশ বিদেশ ঘুরেছি এবং ভারতের বিভিন্ন জায়গাতেই ভোট হয়। এবারেও হয়েছে 2024 ইলেকশন। কোথাও জিতেছে, কোথাও হেরেছে, কিন্তু কোথাও এরকম হয়নি যে কারো পরিবার পুরো নিঃস্ব হয়ে গেছে। কেউ বাবা হারা, কেউ স্বামী হারা, কেউ মা হারা। এবং শুধু আমার বিধানসভাতেও হয়েছে। পঞ্চায়েত ইলেকশনের আগে যে 21 সালে আমার জেতার যে কান্ডারি ছিলেন বিজয় কৃষ্ণ ভূঁইয়া, উনি আর নেই। আমার বুথ সভাপতি ছিল, উনি 5টা বুথের পুরো দায়িত্ব থাকতেন। পুরো অ্যাক্টিভ কর্মী, বর্ষিয়ান নেতা, ভীষণ ফাইটার। সারাক্ষণ ভারতীয় জনতা পার্টির জন্য মিটিং করেন বুথে বুথে গিয়ে, এবং 1260 বুথে জিতেছিলাম আমি। এবং সেই জিপি থেকে আমরা 12,000 লিড পেয়েছিলাম বলে সেখানে প্রায় 300-র বেশি কেস দিয়েছে এবং আমার প্রিয় বুথ সভাপতিকে আমাদের থেকে ছিনিয়েও নিয়েছিল দিনের বেলা। ভাবা যেতে পারে, তাকে নিয়ে গিয়ে নির্মম ভাবে হত্যা করে এবং পুলিশের চার্জশিট 88 ডেজ পরে গিয়ে পুলিশ তার চার্জশিট জমা দেয়। এখন এনআইএ তদন্ত হয়েছে, কিন্তু এতদিন যারা মার্ডার করেছিলেন তারা কিন্তু বুক চিপিয়ে ঘুরছিল শুধু এই দিদির জন্য। তো এই করে 2018 সাল থেকে প্রায় 260-এরও বেশি ভারতীয় জনতা পার্টির কর্মীকে নির্মম ভাবে হত্যা করেছে এই সরকার। শুধু কি নিজেদের অধিকার, নিজেদেরকে অধিকারটাকে ধরে রাখতে হবে। আমরা যে চুরি করে খাই, সেই চুরি করে খাওয়াটাকে আমাদেরকে বজায় রাখতে হবে। আর তার জন্য যে আওয়াজ তুলবে তাদেরকে পৃথিবী ছাড়তে হবে। এই সরকারের এটা একটা মন্ত্র, একটা মেডিসিনের পরিচয় হয়ে গেছে। একদম জ্বর হলে আমরা জানি ক্যালকুল খাই, সেই রকম ভোট এলেই মারতে হবে।
বিরোধীদের মারতে হবে, এই বাংলায় এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে। 2021 সালে যেভাবে মেরেছিল, দুদিন আগে মমতা ব্যানার্জি বলছিলেন, দিদি মাইক্রোফোন ধরে মিডিয়া করছিল যে বিজেপি যে ভিডিওটা চালাচ্ছে সোশ্যাল মিডিয়াতে প্লাস নিউজে, যে ওটা তো 2021 সালের ভিডিও। আরে 21 সালের যদি ভিডিও হয়, ওটা কি ওইটা ঠিক যে জয়ন্ত সিং যেটা করেছে সে তারা বাইরে কেন, সেটাও দিদি জানে না। শুধু দিদি জানে যে আমার যারা লোকজন আছে, আমার যারা ছেলে মেয়েরা আছে, তারা ঠিক থাকুক। এখানে যে কথা তুলবে, যে আওয়াজ তুলবে, সে হয় পৃথিবী ছাড়বে, নাহলে তাকে জেলের ভেতরে থাকতে হবে, তাকে ঘর ছাড়া করে দেওয়া হবে। কিন্তু আমি অবাক হয়ে যাচ্ছি আপনাদের এই হসলা দেখে, এই জুনুন দেখে, এই সাহস দেখে, যে এত অত্যাচার আপনাদের পরিবারের একজনকে ছিনিয়ে নিয়েছে। আপনারা বছরের পর বছর আপনার বাড়ি ফিরতে পারেন না, পরিবারের সাথে দেখা করতে পারেন না, অথচ তাতেও ভারতীয় জনতা পার্টির প্রতি আপনাদের প্রেম, ভালোবাসা, বিশ্বাস, সেটাকে আপনাদেরকে আমি কুর্নিশ জানাই, প্রণাম জানাই। এই জিত আমরা অবশ্যই জিতবো। এত বলিদান, এত স্যাক্রিফাইস আমরা জিতবো। এইভাবে বেশি দিন টেকা যায় না, চলতে পারে না। এবং শুধু এটা নয়, আপনারা হয়তো জানেন না, বিধানসভার ভেতরেও মমতা ব্যানার্জির দল বলরা আমাদের ভারতীয় জনতা পার্টির এমএলএদের উপর অ্যাটাক করেও ফেলেছে বহুবার। একবার নয়, যেভাবে তাকায়, যেভাবে ব্যবহার করে, ভাবা যায় না। কিন্তু চোখে চোখ রেখে আমরাও সবাই মিলে লড়াই করছি। আমরা প্রতিজ্ঞা করবো এখান থেকে যে 2026-এ এদেরকে সেই জবাবটা আমরা দেব। এখান থেকে প্রতিজ্ঞা করে যেতে হবে। আমরা জানি কোর্টের নির্দেশে মাত্র 300 জন নিয়ে, 300 জনের বেশি নিয়ে আমরা এই আন্দোলন করতে পারি না রাজভবনের সামনে। আমার তো এটাও ডাউট লাগে যে রাজ্যপাল কার সাথে দেখা করবে, এখানকার পুলিশ, দিদির পুলিশ ঠিক করে দেবে? রাজ্যপাল দেখা করতে চেয়েছিলেন যারা ঘর ছাড়া, যারা পরিবার ছাড়া, পরিবারকে খুন করে দেওয়া হয়েছিল, ভোট পরবর্তীকালে যাদের উপর টর্চার হয়েছিল, হিংসা হয়েছিল, কিন্তু রাজ্যপাল কেন দেখা করবে? সেটা দিদিকে না জানিয়ে দেখা করা চলবে না। রাজ্যপাল নিজস্ব কোনো স্বাধীনতা এই রাজ্যতে নেই। তাই আমরা আমাদের বিরোধী দল নেতা হাইকোর্টের নির্দেশে আজকে 300 জনের কম নিয়ে আমাদের এই প্রোগ্রাম করতে হচ্ছে। আগামী দিন আমরা কথা দিচ্ছি, এই পশ্চিম বাংলাতে যত ঘরছাড়া আছে, যত নির্যাতন হয়েছে, সবাইকে রাসবিহারী চলো, দিদির বাড়ি চলো অভিযান আমরা শুরু করব। সবাই আসবেন, দেখবো কি করে দিদি। দিদিকেই ঘরবন্দি করতে হবে, ঘর থেকে ওনাকে বের করা চলবে না। তখন দেখা যাবে যে ঘর ছাড়ার মর্মটা কি। উনি এখনো বুঝতে পারেন না, উনি জানেন না, ওনার পরিবারের তো সবাই সক্ষম ভাবে আছেন না। তাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই কামনা করি। আগামী দিনে আমাদের জিত নিশ্চিত। ভারত মাতা কি জয়। ধন্যবাদ শ্রী অশোক দিন্দা মহাশয়কে তার বক্তব্যের জন্য। এবার বক্তব্য রাখবেন আর এক আক্রান্ত, তার পরিবার আক্রান্ত হয়েছিল, শ্রীমতী মঞ্জু আরি। তাকে এখানে আসার জন্য খুন হয়েছিল তার পরিবারের লোক। 23শে মে তার পরিবারের একজনকে খুন করা হয়।
তার মাকে খুন করা হয়। তিনি আসবেন, তিনি তার বক্তব্য রাখবেন। ইতিমধ্যে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন প্রাক্তন সাংসদ শ্রী অর্জুন সিং মহাশয়, তাকেও আমরা সকলে নমস্কার জানাই। এবার মঞ্জু আরিফ দিদিকে আমরা বক্তব্য রাখার জন্য আগ্রহ করব। নমস্কার, আমার নাম মঞ্জু আলী। আমি মন্দির গ্রাম থেকে এসেছি। আমার মা রতিকা বাড়িকে রাতে অন্ধকারে গুন্ডা বাহিনীরা ফোন করেছে। আমার দাদাকে রাত্রে ওরা দেখে বাইরে বাহিনীরা করিয়েছে। আমার দাদাকে মারছে, তাই আমার মা দেখি আমার মাকে ওরা মেরে ফেলতে পুলিশরা এখন ঘুরে বেড়াচ্ছে, পুলিশ ওদের ঢুকছে থাকে। তো আমাদের বাড়ি বাড়িতে রাত্রে পুলিশ ধমকাই দিচ্ছে, ভয়ে পাচ্ছে ওরা কেস মেরে নাম বলে তোকে মেরে দেবো আমরাও। তাই আমি আবেদন করবো যে আমার মায়ের খুনিদের ওরা ধরুক আর খুনিদের শাস্তি দিক। আমার দাদা এখন তো পঙ্গু হয়ে আছে, শুভেন্দু অধিকারী মহাশয়, আমার দাদা এখন ভালো আছে। দেখছেন এনাদের চোখের জলটা, এনাদের চোখের জল সবাই দেখতে পাচ্ছে, শুধু বাংলার অত্যাচারী মুখ্যমন্ত্রী আর তার দলবল দেখতে পাচ্ছে না। তাই এই মুখ্যমন্ত্রী নিপাত যাক, এই শপথ নিয়ে আমাদের এই লড়াই চলুক যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, মমতার কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। অত্যাচারী সরকার, অত্যাচারী সরকার, অত্যাচারী সরকার। এবার আমরা বিধায়ক শ্রী